ফিরে যাওয়ার কথা ভাবতেই একটা হিমেল হাওয়া যেন গায়ের উপর আছড়ে পড়ে শরীর মনকে অবসন্ন করে তুলল। না 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 না, আমি আর ও পথে পা বাড়াতে আমি রাজি নই। ওরা চিরদিন ওদের রাজ্যে বিচরণ করুক, কারো আত্মা মুক্তি পাবে কি পাবে না সেই নিয়ে আমার উতলা হওয়ার কোনো কারণ আছে কি? হ্যাঁ, নেই, কোনো কারণ থাকতে পারে না। ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। বন্দুকৃত্য করতে এসে শেষটাই জীবন নিয়ে টানাটানি কিন্তু ভালো না, একদম ভালো না। আমি পা বাড়ালাম স্টেশনের দিকে। চলতে চলতে মনে হলো হরিনারায়ণের কথা। সে আমাকে আমন্ত্রণ করে এনেছিল, আর সে সব কিছু ভয়াবহ পরিণতির হাত থেকেও আমাকে রক্ষা করেছে। কেন? আমাকে রক্ষা করার উদ্দেশ্য তার কি ছিল? সে চেয়েছে মুক্তি, সঙ্গে সঙ্গে সে তার সঙ্গীদেরও মুক্তি কামনা করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাকে হরিনারায়ণ নিয়ে এসেছে এবং প্রতি মুহূর্তে আগলে রেখেছে তার রক্তপায়ী সঙ্গীদের কাছ থেকে। কথাটা ভাবতেই মনে একটা সাহস ফিরে এলো। হরিনারায়ণের আন্তরিক ইচ্ছাকে কার্যে পরিণত করাই আমার পক্ষে উচিত। যদি বিপদের ঝুঁকি কিছুটা নিতেই হয়, নিতে হবে, ক্ষতি নেই। আমি ফিরলাম সেই ফেলে আসা বাড়িটার দিকে। সূর্যের আলোয় চারদিক ঝলমলিয়ে উঠছে। ঝিরঝিরে হাওয়ায় শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে অনেকটা। আমি এসে পৌঁছলাম বাড়িটার সামনে। লোহার গেটটা হাত দিয়ে ঠেলে বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতেই মনটা ছ্যাঁত করে উঠল। মনে হলো আবার যেন হারিয়ে ফেলেছে নিজেকে। সেই চোখ, সেই মুখ ছায়াছবির মতো ভেসে উঠতে লাগলো মানুষ নেত্রে। আমি এগিয়ে গেলাম কবরখানার দিকে। অপরূপ বললে হয়তো রূপের ঠিক বর্ণনা করা হবে না। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রঙের ভাণ্ডার উজাড় করে এক কমনীয় রমণীয় রঙের সমন্বয়ে রাঙিয়ে তোলা হয়েছে ইলাকে। তার সঙ্গে বিশ্বকর্মার নিপুণ হাতে তৈরি হয়েছে দেহ সৌষ্ঠব, যেখানে যতটুকু প্রয়োজন সেটুকুই স্থান পেয়েছে ইলার শরীরে। মেঘদূত কাব্যে কালিদাসের তন্নি শ্যামা যেন হার মেনে যায়। ইলাকে দেখলে কালিদাস হয়তো তার কাব্যে এক নতুন সংযোজন ঘটাতো, এ কথা হলফ করে বলা চলে। আমার সাহস উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। হয়তো দিনের বেলা বলেই, কিন্তু যখনই রাত্রি ঘনিয়ে আসবে তখন হয়তো আমার আর এই সাহস থাকবে না। মনের ভেতর ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বন্দ্ব। আমি এক পা করে এগোচ্ছি। কালো খাতাটা যে চাই চাই আমার। কালো খাতাটা পড়ে আছে ইলার কবরের পাশেই। খাতাটা হাত দিয়ে তুলে নেবার সময় চোখ দুটো নিবদ্ধ হলো কফিনটার দিকে, যে কফিনটায় শুয়ে আছে ইলা। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কফিনের দিকে তাকাতেই গত রাতের সেই ভয়াবহ ঘটনাগুলি মানুষ পটে ভেসে উঠল। কি জানি হয়তো দিনের আলোতেই ইলা কবর থেকে উঠে এসে জড়িয়ে ধরবে, তারপরেই তার দু কষ বেয়ে ঝরবে রক্তের ধারা। যে রক্ত আমারই রক্ত। গা শিরশির করে উঠল। না 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 না, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক না। আমি খাতাটা নিয়ে বেরিয়ে এলাম গেটের বাইরে। তারপর হাঁটতে লাগলাম স্টেশনের দিকে। মৃতদেহগুলি সম্ভবত বেশি দিন আগে কবরস্থ করা হয়নি। এত সতেজ মৃতদেহ না দেখলে কেউ বিশ্বাসই করবে না। অথচ আশ্চর্যের ব্যাপার, কি উপায়ে এই দেহগুলি এমন সুন্দরভাবে পচন থেকে রক্ষা পাচ্ছে তা ভেবে আমি কুলই পাচ্ছি না। তবে কি এরা মৃত নয়? তাই বা কেমন করে সম্ভব? জীবন্ত মানুষ কবরের তলায় বেঁচে থাকবেই বা কি করে? একটা মস্ত বড় হেঁয়ালি মনকে ঘিরে ধরল, কিন্তু জ্বর ছাড়াতে সমর্থ হলাম না। হরিনারায়ণের কথা অনুযায়ী এরা মৃত, কিন্তু বাহ্যিক ক্ষেত্রে চোখের সামনে যা প্রত্যক্ষ করলাম তাতে প্রতীয়মান হয় এরা মৃত হলেও যেন মৃত নয়। সে যাই হোক, আমার কর্তব্য কর্মটুকু আমি করব। জীবন্ত অথবা মৃত এ নিয়ে মাথা ঘামানো আমার উচিত নয়। যে জিনিসের ব্যাখ্যা করা আমার পক্ষে দুঃসাধ্য, সেই জিনিস সম্বন্ধে অযথা চিন্তা করে কোনো লাভও নেই। মাঝে মাঝে পেছন ফিরে চেয়ে দেখি, আবার হনহন করে হেঁটে চলি। ক্রমেই দূরত্ব বাড়তে থাকে। এখন আর সেই পোড়ো বাড়িটা দেখলে মনে ভয়ের উদ্রেক হয় না। দূর দিকসীমায় ছায়া ছায়া অস্তিত্ব নজরে আসে। বুক ভরে শ্বাস নিলাম। শরীর ও মন এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে আমার। প্রিয় রেনবো মিডিয়ার শ্রোতা বন্ধু,
ডাকিনী ভিলা গল্পের প্রথম পর্ব আপনাদের ভালো লাগার পর দ্বিতীয় পর্ব আপনারা শুনতে চেয়েছিলেন অবশ্যই। আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ডাকিনী ভিলা গল্পের দ্বিতীয় পর্ব। এই গল্পে আমাদের উপস্থাপনায় আবহ সৃষ্টিতে যদি সেই রকম ভৌতিক পরিবেশ তৈরি হয়ে থাকে আপনার মনের মধ্যে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব, ডাকিনী ভিলা গল্পের দ্বিতীয় পর্ব। সামনেই একটি শাল গাছের বন, রাস্তাটা চলে গেছে তারই মধ্যে দিয়ে। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে চললাম। বাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। শালবনের অপর প্রান্তে যখন পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে গেছে। একটা ছোট নদী বয়ে চলেছে বনের প্রান্ত ঘেঁষে। আমি জলে নেমে হাত মুখ ধুয়ে কিছুটা জল খেয়ে দিলাম। তারপর আবার নতুন উদ্যমে শুরু করলাম হাঁটতে। কিন্তু স্টেশন কোথায় বা কোন দিকে তার হদিশ খুঁজে পেলাম না। এমনকি এতদূর পথ হেঁটে আসার সময় একটি মানুষকেও পথের মাঝে দেখতে পাইনি। অথচ সন্ধ্যের আগেই আমাকে হয় স্টেশন অথবা রাতের মতো একটা আশ্রয়স্থল খুঁজে বার করতেই হবে। আরও খানিকটা চলার পর একটা গ্রাম নজরে পড়ল। আমি সেই গ্রাম লক্ষ্য করে এগিয়ে চললাম। গ্রামের কাছাকাছি একজন চাষির সঙ্গে দেখা হতেই তাকে জিজ্ঞাসা করলাম, ভুতুড়িয়া স্টেশনটা কোন দিকে আর কত দূরে বলতে পারবেন? লোকটি অবাক দৃষ্টি মেলে আমাকে নিরীক্ষণ করার পর বলল, সে তো অনেক দূর পথ বাবু, তা আপনি আসছেন কোথা থেকে? পথটা বলে দাও ভাই, আমাকে সন্ধ্যের আগেই পৌঁছতে হবে। আমি এদিকে বেড়াতে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। মুখ দেখে মনে হলো লোকটি যেন বিশ্বাস করতে পারেনি। এই নির্জন পাণ্ডববর্জিত অঞ্চলে আমার বেড়াতে আসার কথাটা কেমন যেন বেমানান। যাই হোক, লোকটি কথা না বাড়িয়ে বলল, আপনি যদি শালবনের ভেতরের রাস্তা দিয়ে যান তবে 5 ক্রোশ পথ হাঁটতে হবে। যে পথটা শালবনের মাঝামাঝি গিয়ে বাঁ হাতে ঘুরে গেছে। তবে সাবধানে যাবেন, সোজা যে পথটা চলে গেছে ও পথে যাবেন না। ওদিকে গেলে কেউ ফিরে আসে না। আমাদের গ্রামের 2জন মানুষ একবার ওই পথে ভুল করে চলে গিয়েছিল, আজও তারা ফিরে আসেনি। এছাড়া আর একটা রাস্তা আছে, ওই বনের ধারে যে নদীটা আছে ওই নদীর ধার দিয়ে। ও পথটা একটু ঘুরপথে স্টেশনে গেছে, কিন্তু রাস্তাটা অনেকখানি, প্রায় 8 ক্রোশ হবে। কথাটা শুনে স্টেশনের পথ যেমন আবিষ্কৃত হলো, সঙ্গে সঙ্গে দুশ্চিন্তায় ছেয়ে গেল মন। সন্ধ্যের আগে এত দূর পথ যেতে পারবো কি? তার উপর শরীর ক্লান্ত, অবসন্ন। এমনকি পুনরায় রাস্তা ভুল হওয়াটাও কিছু অস্বাভাবিক নয়। লোকটিকে ধন্যবাদ জানিয়ে আমি গ্রামের দিকে এগোলাম। যদি কোনো চায়ের দোকান পাওয়া যায় তো কিছু খেয়ে নেওয়া যাবে। একটি ছোট চায়ের দোকান, নবীন প্রবীণদের একটা ছোট ভিড়। মুড়ি, তেলে ভাজা, বিস্কুটও বিক্রি হচ্ছে। আমি দোকানের কাছে আসতেই সকলের কৌতূহলী দৃষ্টি পড়ল আমার দিকে। একজন মধ্যবয়স্ক শুধুলেন, বাবুমশাই, যাবেন কোথায়? কার বাড়ি? ওরা আমাকে একটু জায়গা করে দিল বসবার জন্য। আমি বেঞ্চটার উপর বসে বললাম, পথ ভুল করে এই গায়ে চলে এসেছি, যাব কলকাতায়। আপনাকে অনেকটা পথ হাঁটতে হবে বাবু। নদীর ধার দিয়ে যাবেন, শালবনের ভেতর দিয়ে যাবেন না। কিন্তু শালবনের রাস্তাটাই তো কম পথ। ওই বনে ঢুকলে কেউ ফিরে আসে না বাবু। নদীর ওপারে ওই শালবন, আর তারও ওপাশে ফাঁকা মাঠের উপর আছে প্রকাণ্ড এক বাড়ি। পিশাচ আর ডাকিনীদের আড্ডা। জ্যান্ত মানুষ পেলে ঘাড় মোটকে রক্ত খায়, তবে নদীর এপারে ওরা আসতে পারে না। আমরা সন্ধ্যের সময় নদীর এপার থেকে ওদের কান্না শুনতে পাই। গায়ে রক্ত জল করা সেই কান্না শুনে ছোট ছোট ছেলেমেয়েরা ভয়ে আঁতকে ওঠে। ব্যাপারটা আমি সবই বুঝতে পারছি, কিন্তু ওদের কাছে প্রকাশ করলাম না। সেই অমানুষিক কান্নার উৎস আমি জানি। সারা রাত আমি ওদের মাঝেই কাটিয়েছিলাম। বললে ওরা ভয় পাবে, হয়তো অন্য কিছুও ভাবতে পারে। আমি একটু জলযোগ করেই বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। ঘুরপথে না গিয়ে শালবনের মধ্যে দিয়েই শর্টকাট করার মনস্থ করলাম। ছোট্ট নদীর ছোট্ট সাঁকোটা পার হওয়ার সময় মনটা একটু চঞ্চল হয়ে উঠল।
কিন্তু সবকিছু দুর্বলতা ঝেড়ে মুছে ফেলে শালবনের রাস্তা দিয়েই এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। সন্ধ্যের আগেই পৌঁছতে হবে স্টেশনে। স্টেশনে একা একা কাটাতে হবে চিন্তা করতেই গাটা শিরশির করে উঠল। জনমানবহীন অন্ধকার স্টেশনের পরিবেশ স্মরণ করে ভাবনায় পড়লাম। আমার পক্ষে খুব সুখকর হবে না সন্দেহ নেই। আরও জোরে পা চালালাম। সূর্য তখন মাথার ওপর থেকে পশ্চিম দিকে হেলে পড়েছে। শালবনের পথ যেন ফুরোতে চায় না। হাঁটছি তো হাঁটছি, এক ফালি সরু পথ। মনে হয় এই পথ মানুষ সচরাচর ব্যবহার করে না, পরিত্যক্ত পথ হিসেবেই পড়ে আছে। সামনে পেছনে যেদিকে তাকাই কোনো মানুষ নেই। বহুদিন পর আমি যেন একমাত্র ব্যক্তি যে এই পথ দিয়ে চলেছি পায়ে হেঁটে। বাতাসে শালগাছগুলির পাতা নড়ছে। মনে হচ্ছে ওরা যেন ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। আমি যেন ওদের ভাষা বুঝতে পারছি। ওরা বলতে চাইছে, হে পথিক, একটু তাড়াতাড়ি করো। তুমি কি বুঝতে পারছো না যে এক মহা অশুভ শক্তির এলাকা দিয়ে তুমি চলেছ? তুমি কি জানো না সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জেগে উঠবে এখানকার রক্তপায়ী পিশাচরা? তারা তোমার রক্ত পান করে নিজেদের মৃত আত্মাকে জিইয়ে রাখবে আরো কিছুদিন। তুমি কি ওদের সেই অমানসিক কর্ণবিদারক কান্না শোনোনি? যে কান্নার শব্দে তোমার দেহের স্নায়ুগুলি অবশ হয়ে পড়বে, মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্মে ঘটবে বিপর্যয়, চিন্তা শক্তি লোপ পায় সেই নিদারুণ শব্দ তরঙ্গের শিকার হয়ে। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। সম্বিত ফিরে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সূর্য পশ্চিম আকাশের অনেক নিচে নেমে গেছে। লম্বা লম্বা ছায়া বিস্তার করেছে শালগাছগুলি অস্তগামী সূর্যের আলোয়। যেন লক্ষ লক্ষ অশরীরী ধেয়ে আসছে আমার দিকে। আমাকে গ্রাস করার উল্লাসে ওরা কেঁপে কেঁপে নেচে নেচে উঠছে। ছায়া ছায়া হাত বাড়িয়ে আহ্বান জানাচ্ছে সন্ধ্যা তারাকে। গাছেরা হাসছে, দুলে দুলে নেচে নেচে এক একটা গাছ যেন আরেকটা গাছের ওপর গড়িয়ে পড়ছে। আর উভয়ের মিলিত আনন্দ হাসি হয়ে ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে। শাল অরণ্যের চারদিকে ধোঁয়াশার সৃষ্টি হয়ে অন্ধকারকে স্বাগত জানাচ্ছে। আমি যেন ওদের হাসি শুনতে পাচ্ছি। ওরা আমাকে হাসির মাধ্যমে বিদ্রূপ করছে, বলতে চাইছে, কেমন মজা, অ্যাডভেঞ্চারের মজাটা কেমন লাগছে। তারপরেই যেন গাছেরা সুর পাল্টালো। লাফালাফি দাপাদাপি করে বেহাগের করুণ সুরের রেস ধরে কান্নায় ভেঙে পড়ল। মনে হলো ওরা বলছে, তোমার পরিণতির জন্য আমরা দুঃখিত পথিক, পারো তো পালাও, যত তাড়াতাড়ি পারো ততই মঙ্গল। আমি কখন যে দৌড়তে আরম্ভ করেছি নিজেই তা জানি না। থামলাম শালবনের শেষ প্রান্তে, যেখানে শালবন শেষ হয়েছে। সামনেই উন্মুক্ত প্রান্তরের উপর দিয়ে চলে গেছে রাস্তাটা। আর হয়তো 2-3 মাইল পথ হাঁটতে হবে, কিন্তু ওদিকে সূর্য যে অস্তগামী। ট্রেনটা ধরতে পারবো কিনা বুঝতে পারছি না। অথচ এই মুহূর্তে পিছনে ফেলে আসা গ্রামটাতে ফিরে যাওয়াও সম্ভব নয়। ফিরতে গেলে রাতের অন্ধকারে পার হতে হবে ওই ঘন শালবন। না 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 না, একেবারেই অসম্ভব। ট্রেনটা আমাকে ধরতেই হবে। এই অভিশপ্ত পরিবেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। আরও যে কতটা দৌড়েছি খেয়াল ছিল না। দৃষ্টি ছিল পশ্চিমের দূর দিগন্তে অস্তগামী প্রকাণ্ড থালার মতো লাল টুকটুকে বিদায়ী সূর্যের দিকে। দিক চক্রবালে তখন তার অর্ধেক দেহ প্রতীত, বাকি অর্ধেক মুহূর্তের মধ্যেই ডুবে যাবে। সূর্যের শেষ রশ্মিটুকুও মিলিয়ে গেল আকাশ থেকে। আমি এসে পৌঁছলাম ভুতুড়িয়া স্টেশনে। রেল লাইনের ওপর দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম অপসৃয়মান একটি লাল আলোর দিকে। ট্রেনটি মিনিট 2-3 আগে স্টেশন ছেড়ে চলে গেছে। তারই লাল আলোটুকু আমি দেখতে পাচ্ছি। আশা ভরসার প্রতীক সেই আলো আমাকে গভীর নৈরাশ্যের মধ্যে ডুবিয়ে রেখে মিলিয়ে যাচ্ছে দূর থেকে দূরান্তরের দিকে। চারদিক ডুবে গেছে অন্ধকারের মধ্যে। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে চিন্তা করছি কোন দিকে যাব।
হঠাৎ মনে পড়ল স্টেশনের যেদিক থেকে আমি আসছি সেদিকটা মনুষ্যবর্জিত তেপান্তর হলেও স্টেশনের অপর দিকটাই গ্রাম আছে। অবশ্য মাইল 2-3 পথ হাঁটতে হবে। আমি স্থির করলাম এই 2 মাইল পথ হেঁটে নিকটবর্তী গ্রামে গিয়ে রাতটা কাটাতে হবে, তারপর ভোরের ট্রেনেই কলকাতা রওনা হব। কয়েক পা এগিয়েছি মাত্র, এমন সময় ভেসে এলো সেই তীক্ষ্ণ সুতীব্র একটানা ক্রন্দন ধ্বনি। বিহ্বল করে তুলল আমাকে। দুহাত দিয়ে চেপে ধরলাম কান দুটোকে। তা সত্ত্বেও সেই অমানুষিক কান্নার রেশ কানের পর্দায় রনরনিয়ে উঠতে লাগলো। ভাবলাম ছুটে পালাই, যেদিকে খুশি সেদিকে, কিন্তু পা দুটি তার সমস্ত শক্তি হারিয়ে তার অক্ষমতা প্রকাশ করলো। প্রায় 1 মিনিট ধরে সেই ধ্বনি আকাশ বাতাস মথিত করে স্তব্ধ হয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। তারপর রেল লাইন পার হয়ে ওপাশের গ্রামের খোঁজে যাবার জন্য মনস্থ করলাম। রেল লাইন পার হতে গিয়ে নজরে পড়ল একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। আমি থমকে দাঁড়ালাম। মানুষ নাকি হরিনারায়ণের কোনো সহচর বুঝবার আগেই সেই ছায়ামূর্তি আমার খুব কাছাকাছি এসে গেল। অন্ধকারের মধ্যে লোকটির চেহারা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আমি অভিভূতের মতো দাঁড়িয়ে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলাম লোকটার গতিবিধি। এই বাবু মশাই যাবেন কোথায়? লোকটা কথা বলে উঠল। মন থেকে একটা গুরুভার নেমে গেল, শরীরের শক্তি ফিরে এলো। বুঝলাম একজন গ্রাম্য লোক আমারই মতো ট্রেন ধরতে এসেছে। খুশি হলাম নিঃসঙ্গতাকে কাটিয়ে উঠতে পেরে। লোকটাকে কিছুতেই ছাড়া চলবে না, ওকে সঙ্গী করেই সারা রাত কাটাতে হবে। তাই স্টেশন চত্বরেই হোক অথবা নিকটবর্তী কোনো গ্রামেই হোক, ক্ষতি নেই কিছু। আমি বললাম, হ্যাঁ গাড়ি চলে গেছে, আমিও ধরতে পারিনি। কথাটা শুনেই লোকটা চঞ্চল হয়ে উঠল, বলল, হ্যাঁ আমি চললাম বাবু, এদিকটা মোটেই ভালো জায়গা নয়, তেনাদের বড্ড উৎপাত, আমি চললাম। আরে দাঁড়ান দাঁড়ান, আমি তো রয়েছি, আপনার ভয় কিসের? আমারও তো একটা আস্তানার দরকার। যদি কিছু মনে না করেন তো আপনার সঙ্গে আমিও যাব, রাতটা তো কাটাতে হবে। চলে আসুন চলে আসুন, এক মুহূর্ত দেরি করবেন না। দেরি করে স্টেশনে এসে কি ভুলটাই যে করেছি। রাম 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 রাম। আমি লোকটাকে অনুসরণ করলাম। সে সভয়ে রাম নাম উচ্চারণ করে চলেছে। অন্ধকারে রেল লাইনের ওপর একটা হোঁচট খেয়ে পড়ে গেলাম। লোকটা তাড়াতাড়ি আমাকে তুলে ধরে বলল, তাড়াতাড়ি পা চালান বাবু, আমার মনটা ভালো বলছে না। বলতে বলতে লোকটা হঠাৎ সচকিত হয়ে উঠে আমাকে ছেড়ে দিয়ে ছুটতে শুরু করলো গ্রামের দিকে। দিক দিগন্ত কাঁপিয়ে তখন শুরু হয়ে গেছে সেই তীক্ষ্ণ ভয়াল আর্তনাদ কান্নার আকারে। একটা নীলাভ দ্যুতিময় অথচ আবছা আলোতে ভরে উঠল চারদিক। আলোর উৎস দেখতে না পেয়েও যে দৃশ্য চোখের সামনে ভেসে উঠল তা যেমনই মর্মান্তিক তেমনি ভয়াবহ। অদূরে প্রাণ ভয়ে পলায়মান লোকটার সামনেই দাঁড়িয়ে আছে ইলা, সেই লাস্যময়ী ভুবনমোহিনী রূপের ছটা। তার চোখ দুটি এক অদ্ভুত উজ্জ্বলতায় চকচক করছে। এত দূর থেকেও তা স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে পড়লাম। ইলা আমার কাছে না এসে ওই গেও লোকটার সামনে দাঁড়ালো কেন? লোকটা হতভম্ব হয়ে গেছিল প্রথমটা, তারপর সেও যেন কৌতুক অনুভব করলো, ভুলে গেল পার্থিব অপার্থিব সব কিছু। ধীরে ধীরে এগিয়ে চলল ইলার দিকে। ইলাও এগিয়ে আসছিল লোকটার দিকে। পরক্ষণেই ইলা ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর, দুহাতে তাকে জড়িয়ে ধরল। মুখটা নেমে এলো লোকটার ঘাড়ের কাছে। আমি অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম, হঠাৎ যেন প্রচন্ড সাহস এসে মন প্রাণকে তাজা করে দিল। আমি ছুটলাম ইলার দিকে, চিৎকার করে বলতে লাগলাম, ছেড়ে দে ছেড়ে দে শয়তানি, ছেড়ে দে। কাছাকাছি আসতেই ইলা ছেড়ে দিল লোকটাকে। লোকটা ধপাস করে মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি লোকটাকে তুলে ধরতে গিয়েই বুঝতে পারলাম লোকটা মারা গেছে। সারা দেহ তার বরফের মতো ঠান্ডা। লোকটার শরীরের শেষ রক্তবিন্দুটুকুও শুষে নিয়েছে পিশাচি। ইলার দিকে তাকিয়ে শিউরে উঠলাম। সে তখন তার জিভ দিয়ে ঠোঁট দুটিকে লেহন করে চলেছে। মুখে চোখে ফুটে উঠছে এক অবর্ণনীয় হিংস্রতার ছাপ। চোখ দুটো যেন আগের থেকেও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আমি সভয়ে দুপা পিছিয়ে এলাম। অবচেতন মনের তাগিদে ছুটে চললাম প্ল্যাটফর্মের ওপর দিয়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে। ইলাও ছুটে এলো আমার পিছু পিছু। অনুভব করছি আর হয়তো কয়েক মুহূর্তের মধ্যেই ইলা ধরে ফেলবে আমাকে। ধরে যখন ফেলবেই এবং এই নির্জন অন্ধকারে আমাকে যখন ওর শিকার হতেই হবে, তখন আর পালিয়ে তো কোনো লাভ নেই। তাছাড়া পালিয়ে যাবই বা কোথায়?
কথাটা মনে হতেই আমি দাঁড়িয়ে পড়লাম। ইলা তখন আমার খুব কাছে এসে গেছে, কয়েক হাতের ব্যবধান মাত্র। আমি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে হাতের কালো খাতাটা নিয়ে সজোরে আঘাত করলাম ইলার মুখে। কিন্তু হায়, কোথায় ইলা? হাওয়া কেটে কালো খাতাটা শূন্যের বুকেই দাগ কেটে গেল। ইলা অদৃশ্য। আমি চোখ দুটো ভালো করে রোগড়ে নিয়ে বুঝতে চেষ্টা করলাম এতক্ষণ যা দেখছিলাম তা কি সত্যি অথবা আমার মনের বিভ্রম। নীল আলোটাও অদৃশ্য হয়ে গেছে, ফিরে এসেছে আগের সেই অন্ধকার ঘেরা পরিবেশ। যদি মনের বিভ্রমই হয়ে থাকে তবে নিশ্চয়ই সেই গ্রাম্য লোকটির দেখা পাবো না। একটু আগে যার রক্ত শোষণ করেছে শয়তানি। আমি এগিয়ে গেলাম সেই দিকে যেখানে পড়ে রয়েছে গ্রাম্য লোকটার প্রাণহীন দেহ। দাদা, কোথায় চলেছ? কথাটা শুনেই প্রচণ্ডভাবে চমকে উঠলাম। হরিনারায়ণের কণ্ঠস্বর, অথচ হরিনারায়ণকে দেখতে পেলাম না। মনে হলো শব্দটা আসছে স্টেশন মাস্টারের ঘরের দিক থেকে। এভাবে একা একা ঘোরা বিপজ্জনক। তুমি স্টেশন মাস্টারের ঘরে আজ রাতের মতো বিশ্রাম করো, কাল ভোরের গাড়িতেই চলে যেও। তুমি কোথায় হরিনারায়ণ? অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না, দয়া করে সামনে এসো। তুমি তো আমাদের কথা সবই জেনে গেছো দাদা। এখন যদি তোমার সামনে দাঁড়াই, তুমি কি তা সহ্য করতে পারবে? নিশ্চয়ই পারবো হরি। যদি গতকাল রাত্রেও তোমার সঙ্গে কাটাতে পেরে থাকি তবে এখনো পারবো। সৎ আত্মার সঙ্গে সঙ্গদান করতে কোনো ভয় নেই। তুমি আমার সামনে এসো। বেশ, আসছি। তুমি মাস্টার মশাইয়ের ঘরে গিয়ে বসো, ওখানেই তোমার সঙ্গে দেখা হবে। অলক্ষ্যে থেকেই কথাগুলি বলল হরিনারায়ণ। স্টেশন মাস্টারের ঘরের কাছে এসেই অবাক হয়ে গেলাম। একটু আগে যে ঘর তালাবন্ধ ছিল এখন তা উন্মুক্ত। পকেট থেকে দেশলাই বার করে জ্বালতেই টেবিলের উপর একটা হেরিকেন দেখতে পেলাম। ভালোই হলো, অন্তত অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতে হবে না। আলোটা জ্বালিয়ে চেয়ারটায় বসতে গিয়েই নজর পড়ল হরিনারায়ণের দিকে। সে জানালাটার ধারে একটা টুলের ওপর বসে রয়েছে। আমি খুবই দুঃখিত হরিনারায়ণ, ট্রেনটা ধরবার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দেরি হয়ে গেল। সবই জানি দাদা, আমারই ভুল হয়ে গেছে। কালো খাতাটার পাশে একটা রাস্তার নকশা রাখলে তোমার পক্ষে সুবিধে হতো। তাড়াতাড়িতে সে কথা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তার জন্যে কি? হরিনারায়ণ আমার কথার কোনো উত্তর না দিয়ে চেয়ে রইল বাইরের দিকে। আমি অবাক হয়ে ভাবলাম, আশ্চর্য, আমার একটুও ভয় করছে না হরিনারায়ণকে দেখে। যদিও এখন আমার অজানা নয় যে আমার সামনে যে হরিনারায়ণ বসে আছে সে কোনো জীবিত মানুষ নয়, বরং একটি মৃত মানুষ যে দিনের আলোতে কবরের মধ্যে থাকে আর রাতের অন্ধকারে উঠে আসে কবর থেকে। আরও আশ্চর্য হচ্ছে ভেবে যে এই সব মৃতেরা সশরীরে কেমন করে কবর থেকে বেরিয়ে আসছে। একটু আগেই যে ঘটনা চোখের সামনে ঘটতে দেখলাম সে তো কোনো বায়বীয় বা বিদেহী আত্মার কাজ নয়। লোকটার রক্ত শোষণ করা কোনো বিদেহী আত্মার পক্ষে সম্ভব নয়। মৃত ইলা তার দেহ নিয়েই উঠে এসে গ্রাম্য লোকটার রক্ত পান করেছিল। এ কেমন করে সম্ভব? হরিনারায়ণ সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরেই বলে উঠল, ওইসব ব্যাপার ভেবে কোনো লাভ নেই দাদা। অযথা তোমার মস্তিষ্ককে উত্তেজিত করো না। তবে তোমার কৌতূহল মেটাবার জন্য বলতে পারি যে কবর থেকে সত্যি সত্যি ইলা বা আর সবাই উঠে আসে কবর ভেদ করে। ঠিক এই মুহূর্তে যদি কেউ কবরের কাছে যায় তবে সে কোনো দেহকেই শায়িত দেখতে পাবে না। রক্তপান করেই দেহগুলিকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। রক্তপান না করলে দেহগুলি গলে পচে মাটির সঙ্গে মিশে যাবে। যতদিন পর্যন্ত না ওরা মুক্তি পাচ্ছে ততদিন ওদেরকে বেঁচে থাকতে হবে কোনো না কোনো জীবিত প্রাণীর রক্ত শোষণ করেই। যাই হোক, আমি এখন যাচ্ছি। দরকার মনে পড়লেই এসে হাজির হব। একটা শুধু অনুরোধ করব, ঘরের বাইরে বেরিও না। গত রাত্রে আমার কথা না শুনে বিপদে পড়েছিলে, সুতরাং অহেতুক নিজেকে বিপদের মধ্যে জড়িও না। আমার চিন্তা ভাবনা যেন কোন অতল গভীরে তলিয়ে গেছে। হরিনারায়ণের কথাগুলো মনে হচ্ছিল যেন বহু দূর থেকে আসছে। কথা শেষ হতেই আমার চমক ভাঙল। তাকিয়ে দেখি হরিনারায়ণ নেই, সে চলে গেছে। দরজা বন্ধ করে দিয়ে কেবলমাত্র জানালাটা খুলে রাখলাম। প্রচণ্ড মানসিক উত্তেজনা আর ক্লান্তিতে শরীর মন কাহিল হয়ে পড়েছিল। পা দুটোকে টেবিলের উপর তুলে দিয়ে একটু জিরিয়ে নেবার চেষ্টা করলাম। দৃষ্টি চলে গেল জানালার মধ্যে দিয়ে দূরের অন্ধকারাচ্ছন্ন ঝোপঝাড়ের দিকে। দৃষ্টি আটকে গেল। ক্ষণিকের জন্য ভুলে গেলাম সবকিছু।
চোখের সামনে যা দৃশ্য ভেসে উঠল, আমার জীবনে তা কোনোদিন দেখিনি। চুমকি আলোর ঝাড় থরে থরে আলোকিত করে রেখেছে সামনের গাছগাছালিতে ভরা প্রান্তরকে। অপরূপ দৃশ্য, মোহিত না হয়ে পারা যায় না। মনে হয় কোটি কোটি শুভ্র বেলফুল ফুটে আছে সারা পৃথিবী জুড়ে। সত্যি বলতে কি, আমি কলকাতার লোক, একসঙ্গে অত জোনাকি পোকার সমারোহ কোনোদিন দেখিনি। এই দৃশ্য বলে প্রকাশ করা সম্ভব নয়, এই দৃশ্য অনুভব করতে হয় মাত্র, যেন ফুলের চাদর দিয়ে সারা অঞ্চলকে মুড়ে রেখেছে। তন্ময় হয়ে দেখতে দেখতে মনে হলো নিশ্ছিদ্র অন্ধকারের বুক দিয়ে মহাশূন্যের গভীরতম প্রদেশে বিচরণ করছি, আর অসংখ্য নক্ষত্র ঝিকমিক করে জ্বলছে মহাকাশের বুকে। আর সেই মহাকাশের মাঝখানে প্রাণের প্রতীক হয়ে আমি অনুভব করছি সৃষ্টি রহস্য, অনুভূতি অথবা আনন্দ অথবা আরও অন্য কিছু, যার স্পর্শে আমার অন্তর ভরে উঠল এক অনির্বচনীয় প্রশান্তিতে। আমি পলকহীন চোখে সেই অপার্থিব সুধা সঞ্চয় করতে লাগলাম মন প্রাণ ভরে। দেখতে দেখতে বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচমকা ঘুম ভেঙে গেল একটা শব্দে। একটা শেয়াল জানালা দিয়ে লাফিয়ে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। আমি কিছু করার আগেই একটা লোমো সাপ জানালা দিয়ে ঢুকে শেয়ালটাকে টেনে নিয়ে গেল বাইরে। একটা কাতর অন্তিম ধ্বনি শোনা গেল শেয়ালের। আমি দ্রুত জানালার ধারে গিয়ে ব্যাপারটা দেখবার চেষ্টা করতেই দেখতে পেলাম কয়েক হাত দূরে একটা না মানুষ না পশু শ্রেণীর জীব শেয়ালটাকে তার মুখের কাছে চেপে ধরেছে। কয়েক সেকেন্ড পরেই জীবটি ছুঁড়ে ফেলে দিল শেয়ালটাকে। বুঝতে পারলাম শেয়ালটি আর বেঁচে নেই। পিশাচটা ওর শরীরের সবটুকু রক্তই শুষে নিয়েছে। ফিরে এসে চেয়ারটায় বসতে না বসতেই আবার ভেসে এলো সেই অমানসিক ধ্বনি, তীক্ষ্ণ তীব্র কান্নার রেশ। তার কয়েক মিনিট পরেই জানালার ধারে দেখা গেল ইলাকে। লোভাতুর চোখে সে তাকিয়ে রয়েছে আমার দিকে। ঘৃণায় সারা শরীর জ্বলে উঠল আমার। চিৎকার করে বলে উঠলাম, দূর হও এখান থেকে, তুমি একজন গ্রাম্য লোককে হত্যা করেছ। দূর হও শয়তানি, দূর হয়ে যা সামনে থেকে। হরিনারায়ণ আমার বন্ধু, মৃত হলেও তার আত্মা অমর। প্রকৃতপক্ষে অমন সৎ আত্মা জগতে খুব কমই আছে। তোমরা শয়তানিরা তার ধারে কাছে পৌঁছতেই পারবে না। তাছাড়া হরিনারায়ণের কাছ থেকে তোমাদের ইতিবৃত্ত যা জানবার সব আমি জেনেছি। তোমার মতো জঘন্য আর কাউকে দেখেছি বলে মনে হয় না। হাঁস, ছাগল, মুরগি ইত্যাদি প্রাণী থাকতে তোমার লোভ মানুষের রক্তের ওপর দেখে ঘৃণায় মন ভরে উঠছে, আর এক মুহূর্ত তোমাকে দেখতে ইচ্ছে করছে না। আবারও বলছি, আমার সামনে থেকে তুমি সরে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। চোখ দুটো জ্বলে উঠল ইলার। সে বলল, আপনি ভুল করেছেন। হরিনারায়ণ আপনাকে ভুল সংবাদে বিভ্রান্ত করেছে মাত্র। আসলে হরিনারায়ণ চায় না যে আমি এখানে আসি। আপনি বিশ্বাস করুন। আমি নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না ইলা। প্ল্যাটফর্মের উপর সেই গ্রাম্য লোকটাকে জড়িয়ে ধরে তুমি তার রক্ত শোষণ করেছ, তার ফলে লোকটিকে মৃত্যুবরণ করতে হয়েছে। এটাও কি ভুল? আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন। প্ল্যাটফর্মে কোনো লোকই পড়ে নেই। আমি তো এই মাত্র ওদিক থেকেই আসছি। মিথ্যে কথা। মিথ্যে নয়, এসব হরিনারায়ণের চালাকি। ও লোকটা আমাকে মুক্তি দিতে চায় না, তাই এসব বানিয়ে বলছে। আপনি নিজের চোখে দেখে যান আমার কথা মিথ্যে না সত্য। আশ্চর্য, এত কথা বলার পর কি জানি কি হলো, আমি সবকিছু ভুলে গেলাম ইলার কথায়। সাময়িকভাবে আমার অস্তিত্বকে হলাম বিস্মৃত। ইলা যা বলছে হয়তো তা ঠিক। দরজা খুলে বেরিয়ে পড়লাম। দেখতে হবে সত্যি সত্যি কোনো গ্রাম্য লোকের মৃতদেহ প্ল্যাটফর্মের ওপর পড়ে আছে কিনা। যদি না থাকে তবে ইলার কথাকেই মেনে নেব। বুঝবো হরিনারায়ণ আমাকে বোকা বানাচ্ছে। প্ল্যাটফর্মের ওপর পা দিতেই ইলা চলে এলো আমার সান্নিধ্যে। একটা হিমশীতল স্পর্শ অনুভব করলাম আমার হাতে। মুখ ফেরাতেই দেখতে পেলাম ইলা আমার হাতটাকে স্পর্শ করেছে। ইলার চোখে চোখ পড়তেই কেমন যেন হয়ে গেলাম। ইলার চোখ দুটোর গভীরে দেখতে পেলাম নিজের ছায়াকে। বুঝলাম এই দৃষ্টির হাত থেকে কোনো মানুষের মুক্তি নেই। ইলা যেন আমাকে সম্মোহিত করেছে তার দৃষ্টি দিয়ে। দুহাত দিয়ে ইলা আমাকে জড়িয়ে ধরে চেপে রেখেছে তার দেহের সঙ্গে। আমার সংজ্ঞা লোপ পাওয়ার আগে শুধু এটুকুই মনে আছে, হরিনারায়ণের হাতের চাবুক সপাং সপাং করে ইলার গায়ে আঘাত করছে।
আর হরিনারায়ণ চিৎকার করে বলছে, তোমাকে কতবার বলতে হবে ইলা, আমাদের মুক্তির একমাত্র হাতিয়ারকে রক্ষা করতে হবে। তোমার লোভ ক্রমাগতই সীমা ছাড়িয়ে যাচ্ছে, শিগগির ছেড়ে দাও। ইলা মুহূর্তের মধ্যেই আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল, আর আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম প্ল্যাটফর্মের ওপর। যখন জ্ঞান হলো তখন ভোর হয়ে এসেছে। পাখিদের স্বতঃস্ফূর্ত কণ্ঠস্বর ভেসে আসছে কানে। পূবের আকাশ ভরে গেছে সোনালি ছটায়। ঝিরঝিরে ঠান্ডা হাওয়া নতুন জীবন বয়ে আনছে ঝলকে ঝলকে। আমি প্রাণ ভরে সেই তাজা হাওয়া ভরে নিলাম বুকে। প্রথমেই আমি ছুটলাম প্ল্যাটফর্মের সেই দিকে যেখানে গ্রাম্য লোকটি ইলার শিকার হয়েছিল, কিন্তু কোনো মৃতদেহ নজরে পড়ল না। আমি একটু অবাক হলাম, তাহলে সত্যিই কি আমি ভুল দেখেছি? হঠাৎ দেখতে পেলাম একটা ময়লা গামছা পড়ে রয়েছে একপাশে। হাতে করে তুলে নিলাম গামছাটা। একদিকে গামছার কোনায় গিঁট দিয়ে বাঁধা রয়েছে একটি 100 টাকার নোট আর কিছু খুচরো পয়সা। এক টুকরো কাগজও ছিল তার মধ্যে, একজন উকিলের নাম ও ঠিকানা তাতে লেখা। বুঝতে পারলাম এই গামছার মালিক চলছিল শহর অভিমুখে তার উকিলের কাছে। গতরাত্রে যে গ্রাম্য লোকটিকে দেখেছিলাম, এই গামছাটি যে তারই এমন প্রমাণ কোথায়? অন্য কোনো ব্যক্তিরও হতে পারে। সুতরাং এই বিষয়ে নিঃসন্দেহ হতে গেলে নিকটবর্তী গ্রামে গিয়ে খোঁজ করা ছাড়া পথ নেই। মনের মধ্যে পাহাড় প্রমাণ কৌতূহল জমে উঠল এই মুহূর্তে। আমাকে এর শেষ দেখতেই হবে, আমাকে জানতেই হবে এর আসল রহস্যটুকু। ইলা আর হরিনারায়ণের উদ্দেশ্যটুকু পরিষ্কার হয়ে উঠবে তখন আমার কাছে। আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে চললাম। ঘরের দিকে তাকিয়ে রীতিমতো চমকে উঠলাম। আশ্চর্য, ঘরে তালা দেওয়া, জানালাগুলি সব ভেতর থেকে বন্ধ। অথচ ভাবতে গিয়ে চিন্তাধারায় হোঁচট খেলাম। গতরাতে আমি এই ঘরের মধ্যেই বসেছিলাম হরিনারায়ণের মুখোমুখি। মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে বসে পড়লাম। নিজের উপর যেন বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। যা কিছু দেখছি, যা অনুভব করছি, সবই কি আমার মনের ভুল? কিন্তু তা কেমন করে সম্ভব? মানুষ কি জেগে জেগে স্বপ্ন দেখে? অথবা এই স্টেশনে যেদিন এসে নেমেছিলাম সেই সময় থেকেই আমি একটানা ঘুমিয়ে রয়েছি আর এই সব বিদঘুটে স্বপ্ন দেখছি। কোনটা যে ঠিক আর কোনটা যে ঠিক নয় সে বিচার শক্তি যেন আমার লোপ পেয়ে গেছে এই মুহূর্তে। সবকিছু চিন্তাজাল ছিন্ন ভিন্ন করে দিয়ে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো দূর থেকে। সচকিত হয়ে উঠে দাঁড়ালাম। মনটা আনন্দে নেচে উঠল। ট্রেন আসছে এবং আমি তা দেখতে পাচ্ছি। আরও দেখতে পেলাম কয়েকজন যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। ওরা যে কখন এসেছে আমি টের পাইনি। আমি দ্রুত গতিতে একজনের দিকে এগিয়ে গেলাম। ভদ্রলোক জিজ্ঞাসু দৃষ্টি মেলে আমার দিকে তাকালো। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, আমাকে একটা খবর দিতে পারেন? লোকটি অবাক হয়ে আমার দিকে একবার তাকালো। তার চোখে সন্দেহের ছায়া ঘনীভূত হয়ে উঠেছে দেখতে পেলাম। আমি সেই গামছাটা নিয়ে লোকটির কাছে মেলে ধরে বললাম, আপনাদের কারুর হয়তো খোয়া গিয়ে থাকতে পারে, হয়তো আপনাদের গ্রামেরই কেউ হবে। যদি তাকে ফেরত দেন তো খুবই উপকার হবে। লোকটি টুকরো কাগজে উকিলের নাম দেখেই বলে উঠল, আরে হ্যাঁ, এ তো আমাদের গ্রামের গদাই মোড়লের বলেই মনে হচ্ছে। গতকাল সন্ধ্যার গাড়িতে তিনি উকিলের বাড়ি গেছেন। তাড়াতাড়ি তো হয়তো গামছা পরে গিয়ে থাকবে। লোকটার কথার কোনো উত্তর না দিয়ে গামছাটাকে একরকম জোর করেই তার হাতে গুঁজে দিয়ে সরে এলাম। আবার আমি মানসিক চিন্তার জালে আচ্ছন্ন হয়ে পড়লাম। তাহলে সেই গ্রাম্য লোকটিই কি গদাই মোড়ল? সম্ভবত সেই লোকটিই হবে। দেরি করে স্টেশনে আসার ফলেই ইলার খোরাক হয়ে মারা পড়েছে। ট্রেনটি স্টেশনে এসে থামতেই স্টেশন মাস্টার নেমে এলেন। আমাকে দেখতে পেয়েই চিৎকার করে বললেন, আরে মশাই, চললেন নাকি? হ্যাঁ, এই ট্রেনেই যাব। আরে সে কি? না না, তা হয় না। দুপুরের ট্রেনে যাবেন না হয়। এখানে কথা বলার লোক বলতে কারোকেই পাই না। তবু কিছুটা সময় আপনার সঙ্গে কাটানো যাবে। কথাটা শেষ হতে না হতেই হন্তদন্ত হয়ে তিনি ছুটলেন টিকিট কাউন্টার খুলতে। যে কজন যাত্রী স্টেশনে অপেক্ষা করছিল টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। পয়েন্টসম্যান একটি সবুজ পতাকা নিয়ে নাড়তে লাগলো। ট্রেনটি চলতে শুরু করল। আমি একাগ্র চিত্তে পয়েন্টসম্যানকে লক্ষ্য করছিলাম। একটু আগেই আমি যার হাতে টাকা সমেত গামছাটা দিয়ে এসেছিলাম সেই ভদ্রলোকই সবুজ পতাকা নিয়ে লাইন ক্লিয়ার দিচ্ছিল। যাত্রীদের মধ্যে থাকায় উনি যে একজন রেলকর্মী তা আমি বুঝতে পারিনি। তখনও ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়িয়ে যায়নি। খেয়াল হতেই ছুটলাম ট্রেন ধরতে, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কালো খাতাটার কথা। আরে
তাই তো, খাতাটা গেল কোথায়? খাতাটা না পেলে তো কোনো কাজই হবে না। ফিরে এলাম নিজের জায়গায়, যেখানে সারা রাত শুয়েছিলাম। তন্ন তন্ন করে চারদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও সেই খাতার হদিশ আমি পেলাম না। মনের কোণে সন্দেহ দেখা দিল, যা কিছু দেখেছি সবকিছুই হয়তো আমার মনের অলিক কল্পনা মাত্র, অথবা একটা নিদারুণ দুঃস্বপ্ন। নতুবা ইলাকে মৃত জেনেও তার সঙ্গে আমি স্বাভাবিক আচার আচরণ বজায় রাখলাম কি করে? হরিনারায়ণ আমাকে স্টেশন মাস্টারের ঘরের ভেতর বসতে বলবার পর আমি ও হরিনারায়ণ দুজনেই ওই ঘরের মধ্যেই বসেছিলাম, অথচ সকালবেলা তালা ঝুলছে আমি দেখতে পেয়েছি। মাথাটা যেন কেমন আমার ঘুলিয়ে উঠছে কথাগুলি চিন্তা করতে গিয়ে, অথচ তার সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এদিকে স্টেশন মাস্টার কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে জানি না। চমক ভাঙল তাঁর কথায়। কি খুঁজছেন মশাই? কিছু হারিয়েছে নাকি? হ্যাঁ, তবে তেমন কিছু নয়। চলুন ঘরে গিয়ে বসা যাক, পরের ট্রেনেই ফিরব। ব্যাপারটা ইচ্ছে করেই গোপন করে গেলাম। মিছিমিছি হাস্যাস্পদ হয়ে কোনো লাভ নেই। স্টেশন মাস্টারের সঙ্গে ঘরে ঢুকেই কিন্তু আমার আক্কেল গুড়ুম। রোমাঞ্চ আর বিস্ময়ে মুখটা হাঁ হয়ে গেল। মুখ দিয়ে শুধু উচ্চারিত হলো, আশ্চর্য। কিসের আশ্চর্য? স্টেশন মাস্টার ফ্যাল করে আমার মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন। আমার দৃষ্টি তখন টেবিলের ওপর। হ্যারিকেনের পাশে পড়ে রয়েছে সেই কালো খাতাটা। একে একে ভেসে উঠল গত রাত্রের অভিজ্ঞতার কথা। এতক্ষণ যে সন্দেহ মনের মধ্যে দানা পাকিয়ে উঠছিল, সেই সন্দেহের নিরসন হলো। আমি স্বপ্ন দেখিনি, অথবা মানসিক বিভ্রান্তিও নয়। গত রাত্রে আমি যে স্টেশন মাস্টারের ঘরে বসেছিলাম, কালো খাতাই তার জ্বলন্ত সাক্ষ্য। অথচ কে যে কখন তালা খুলল আর কখন যে তালা দিল আমি বুঝতেই পারলাম না। আমি স্টেশন মাস্টারকে আনুপূর্বিক সমস্ত ঘটনা আর গদাই মোড়লের কথাটাও বললাম। শুনেই স্টেশন মাস্টার রীতিমতো চমকে উঠলেন। আপনি খুব জোর বেঁচে গেছেন মশাই। এ জায়গাটার বড়ই দুর্নাম রয়েছে, সেই জন্যই এখানে কেউ রাত্রে থাকে না। আমার পয়েন্টসম্যান থাকে ওর গ্রামে, রোজ সকালে আসে আর সন্ধ্যায় শেষ ট্রেন যাওয়া মাত্রই সে ফিরে যায় গ্রামে। একটা অভিশপ্ত জায়গা এটা। আমি আগের স্টেশনের কোয়ার্টারে থাকি, সকালের এই গাড়িটায় আসি আর বিকালের শেষ ডাউনটায় ফিরে যাই। নেহাত চাকরি, তাই দায়ে পড়ে এমন জায়গায় চাকরি করি মশাই। অন্য ব্যবস্থা থাকলে কবেই চলে যেতাম, কিন্তু আপনি যা শোনালেন তাতে তো পেটের পিলে চমকে যাচ্ছে মশাই। আমি আজই কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা জানাবো। হয় এই স্টেশনটাকে পরিত্যক্ত বলে ঘোষণা করুক, নয়তো আমাকে অন্য কোথাও বদলি করুক। কি মারাত্মক ব্যাপার মশাই। তবে এর মধ্যে একটা কথা আছে, আপনি যদি ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে গাল গপ্প না করে থাকেন। ছি ছি, অমন কথা বলবেন না মুখার্জি বাবু। বানিয়ে বলে আমার লাভ কি? তাছাড়া আপনি তো জানেন আমি কবে এসেছি এই স্টেশনে। কথাটা মন্দ বলেননি। যদি আপনার কথাই সত্যি বলে ধরে নেওয়া যায়, তবে বিপদের ঝুঁকি না নেওয়াই ভালো। আমি বরং পরের স্টেশনে ব্যাপারটা জানিয়েই দিই। কথাটা শেষ করেই মুখার্জি বাবু ছুটলেন পরবর্তী স্টেশনের সঙ্গে কথা বলতে, কিন্তু অনেক চেষ্টা করেও সংযোগ স্থাপন করতে পারলেন না। শেষটায় বিষণ্ণ চিত্তে গজগজ করতে করতে আমার দিকে এগিয়ে এলেন। যত সব এই সময় বাবা লাইন খারাপ। দেখলেন তো স্যার, দরকারের সময় সব কিছুই কেমন যেন বিকল হয়ে যায়। কেন, লাইনে আবার কি হলো? মাথা আর মুন্ডু যত সব বলুন তো এখন কি করি? আপনার কথা শুনে আমার তো বেশ দুশ্চিন্তা হচ্ছে। না না, আপনার অত দুশ্চিন্তার কারণ নেই। আপনাকে তো সব কথাই বলেছি। হরিনারায়ণ চায় মুক্তি। সে এই অবস্থায় মোটেই থাকতে রাজি নয়। আমাকে ডেকে আনার উদ্দেশ্যটুকু ওর সৎ প্রচেষ্টার সাক্ষ্য বহন করছে। কালো খাতায় এইসব অভিশপ্ত আত্মার অধিকারীদের নামধাম লেখা রয়েছে। এদের পিণ্ডদান করার সঙ্গে সঙ্গেই এরা পাবে মুক্তি। তারপর আর কোনো ভয়ই থাকবে না। ওদের উপদ্রব থেকেও এই অঞ্চল মুক্ত হবে। এই সময় পয়েন্টসম্যান এসে উপস্থিত হলো। স্টেশন মাস্টার বললেন, জগদীশ, একটু চা খাবারের ব্যবস্থা করো। সকাল থেকে এখনো পর্যন্ত একটু চাও পেটে পড়েনি। আজ কিন্তু পরোটা আর হালুয়া এনেছি মুখার্জি বাবু, বিস্কুট আনিনি। বলো কি, বেশ কাজের কাজ করেছো। জগদীশ চা তৈরি করলো স্টোভ জেলে। আমরা হালুয়া পরোটা সহযোগে চা খেতে লাগলাম। জগদীশ আমাকে লক্ষ্য করে বলল, এই সাত সকালে আপনি কোথা থেকে এলেন বাবু?
আগে তো আপনাকে দেখিনি। আমি ইচ্ছে করেই জগদীশের কথাটা এড়িয়ে গিয়ে বললাম, মুখার্জিবাবু, আমার কিন্তু বড্ড ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোতে চাই, কিন্তু পরের ট্রেনেই আমি যাব, দয়া করে সেদিকটাই কিন্তু খেয়াল রাখবেন। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুন, আজ আপনাকে ট্রেনে তুলে দিয়ে তবেই ছাড়ব। এত গভীর ঘুমে যে মানুষ আচ্ছন্ন হতে পারে এর আগে কোনোদিন অনুভব করিনি। হয়তো গত দুরাত্রির জাগরণের জন্যই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কোথা দিয়ে কখন যে সারাটা দিন অতিবাহিত হয়ে গেছে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। প্রথমটা আমি বুঝতেই পারিনি যে আমি একটি অখ্যাত রেল স্টেশনে ঘুমোচ্ছিলাম। চোখ খুলতেই দেখতে পেলাম মিস্টার মুখার্জিকে বিরস বদনে বসে থাকতে। কিছু সময় হাঁ করে চেয়ে রইলাম ভদ্রলোকের দিকে, কিছুই মনে করতে পারছিলাম না। এমন একটা অখাদ্য স্টেশনে এসে পড়লামই বা কী করে তাও মনে পড়ছিল না। আমাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মিস্টার মুখার্জি বললেন, ঘুম ভাঙলো? আচ্ছা ঘুমিয়েছেন মশাই, সেই সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত। এদিকে যে সর্বনাশের মাথায় পা হয়ে গেছে। হ্যাঁ, কি বলছেন? আমি চমকে উঠে প্রশ্ন করলাম। ধীরে ধীরে সব কথাই আমার মনের পটে ভেসে উঠছিল। কেমনভাবে এই ভয়ানক রেল স্টেশনে হাজির হলাম, ড্রাগন গরুর গাড়িতে চেপে ডাকিনী ভিলায় যাওয়ার পথে সেই রোমহর্ষক ঘটনাসমূহ, তারপর সেই ডাকিনী এলার খপ্পর থেকে কোনো রকমে পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে আসা, সব কিছুই জলের মতো ভেসে বেড়াতে লাগলো মনের মধ্যে। আমি তড়াক করে লাফিয়ে উঠে বসলাম। এই মুহূর্তেই আমাকে এই অভিশপ্ত স্থান ত্যাগ করতে হবে। আমি উৎকণ্ঠিত চিত্তে শুধলাম, শেষ ট্রেনটা আসতে কত দেরি মুখার্জিবাবু? সেই কথাটাই তো বলছি মশাই, বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। আজ আর কোনো ট্রেনই এ পথে আসবে না। কেন? এখান থেকে 30 কিলোমিটার দূরে গাড়িটা লাইনচ্যুত হয়েছে। এইমাত্র আগের স্টেশন থেকে খবর এসেছে। তাহলে কি হবে? এদিকে যে সন্ধে হয়ে এলো মুখার্জিবাবু। এখন আর কিছু করার নেই। আজ রাতের মতো জগদীশের সঙ্গে ওর গ্রামে গিয়েই আশ্রয় নিন। কাল সকালে এসে না হয় একটা কিছু করা যাবে। মিস্টার মুখার্জি দরজায় তালা লাগাতে লাগাতে বললেন। ছটফট করছিল জগদীশ। সে ব্যগ্র কণ্ঠে বলল, তাড়াতাড়ি করুন মুখার্জি সাহেব, সন্ধে হয়ে এসেছে, একটু পরে অন্ধকার ঘনিয়ে আসবে। আমার মনটা খুব ভালো বলছে না। আমরা তিনজনেই প্ল্যাটফর্মের ওপর দিয়ে দ্রুত গতিতে পা চালালাম। আর ঠিক সেই মুহূর্তেই যেন ঝড় উঠল, ধুলোর ঝড়। শোঁ শোঁ করে বাতাসের গোঙানির সঙ্গে চারদিক ঘিরে ধুলোর অন্ধকারে ঢেকে গেল। আমরা এক পাও অগ্রসর হতে পারলাম না। প্রচণ্ড হাওয়ার বেগ আমাদের পেছন দিকে ঠেলে ফেলছিল। তার সঙ্গে ধুলো ঢুকে চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। জগদীশ বা মিস্টার মুখার্জি যে সেই ধুলি ঝড়ের মধ্যে কোথায় হারিয়ে গেল দেখতেই পেলাম না। বুকের ভেতরটা দুরু দুরু কাঁপতে শুরু করে দিল আমার। এমনতর একটা পরিস্থিতির মধ্যে যে পড়তে হবে আগে তার বিন্দুমাত্র হদিশ করতে পারিনি। আমি দুহাত দিয়ে চোখ দুটো চাপা দিয়ে বসে পড়লাম প্ল্যাটফর্মের ওপর। অনুভব করলাম যেন ক্রোধোন্মত্ত দৈত্য হুঙ্কার ছেড়ে বেদিনী দ্বিখণ্ডিত করে ফেলতে চাইছে। তার পায়ের চাপে পাহাড়, অরণ্য, জনপদ সবকিছু গুড়িয়ে রেণু রেণু হয়ে ছড়িয়ে পড়ছে ধুলোর ঝড়ের মধ্য দিয়ে। চোখে হাত চাপা দিয়ে বসলেও ঠিকমতো টাল সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল হয়তো এক্ষুনি আমাকে উড়িয়ে নিয়ে যাবে, চ্যাংদোলা করে আছড়ে মারবে মাটির বুকে। জীবনে বহুবার বহু ঝড়ের মধ্যে পড়েছি, কিন্তু আজকের মতো এমনতর প্রলয়ঙ্করী ঝড় কল্পনাতেও স্থান পাইনি। মর্মর শব্দে গাছ উপড়ে পড়ছে বুঝতে পারছি, অথচ চোখ খুলে দেখবার উপায় নেই। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে 3 পাক ঘুরিয়ে দিল। একরকম গড়াতে গড়াতে স্টেশন মাস্টারের ঘরের দেয়ালে এসে ঠেক খেলাম। তারপরেই মনে হলো প্রকৃতি যেন শান্ত হয়ে আসছে, ঝড়ের গতিবেগ যাচ্ছে কমে। ঝড় থামবার সঙ্গে সঙ্গেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। আমি তখনও একইভাবে বসে রয়েছি প্ল্যাটফর্মের ওপর। কোথা দিয়ে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। সকালের ট্রেনটা ছেড়ে দিয়ে যে মারাত্মক ভুল হয়েছে এই কথা মনে হতেই মিস্টার মুখার্জির ওপর ভীষণ রাগ হলো। সে যদি না আমাকে আশ্বাস দিত তাহলে নিশ্চয়ই এই অভিশপ্ত জায়গা থেকে আমি অনেক অনেক দূরে চলে যেতে পারতাম। সারা শরীর ভিজে সপসপ করছে। আমি গলা ছেড়ে মিস্টার মুখার্জিকে ডাকতে লাগলাম, মিস্টার মুখার্জি, মিস্টার মুখার্জি। না ডেকে তখন আমার কোনো উপায়ও ছিল না। রাতের আঁধার ছড়িয়ে পড়ছে চারদিকে। বৃষ্টির জন্য জোনাকি পোকার আলোও তখন কোনো দিক থেকে দেখা যাচ্ছিল না।
দূরেই একটা গাছের তলায় মিস্টার মুখার্জি ও জগদীশ আশ্রয় নিয়েছিল। আমার চিৎকারে মুহূর্তের মধ্যে এসে হাজির হলো। জগদীশ ভীত কণ্ঠে বলে উঠল, আর দেরি করবেন না স্যার, শীঘ্রই চলুন, অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যার পর এখানটায় থাকা ঠিক নয়, গা ছমছম করছে। জগদীশের কথা মিস্টার মুখার্জির কানে গেছে বলে মনে হলো না। তিনি উৎকর্ণ হয়ে কি যেন শোনবার চেষ্টা করছিলেন। আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বললেন, আপনি কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? কই, তেমন কিছু তো শুনতে পাচ্ছি না। বৃষ্টি পড়ার শব্দ আর গাছের পাতায় পাতায় ঝোড়ো হওয়ার দাপটের শব্দ ছাড়া আর কিছু তো কানে আসছে না। আমার কথা শেষ হতে না হতেই তীক্ষ্ণ শীষের মতো সেই ভয়াবহ কান্নার ধ্বনি আকাশ বাতাসে রনরনিয়ে উঠল। মিস্টার মুখার্জি সভয়ে আমাকে জড়িয়ে ধরে টকটক করে কাঁপতে শুরু করলেন। জগদীশ তার গলায় দোদুল্যমান যজ্ঞোপবীত ডান হাতের মুঠোয় ধরে কাঁপা কাঁপা গলায় রাম নাম জপ করতে লাগলো। রাম রাম, হরে রাম, রাম রাম। মিস্টার মুখার্জিও হয়তো রাম নাম জপ করার চেষ্টা করছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না, শুধু একটা গো গো শব্দ ছাড়া। আমিও বেশ ভয় পেয়েছিলাম, কিন্তু জগদীশ আর মিস্টার মুখার্জির অবস্থা দেখে যেন আমার সাহস ফিরে এলো। মনে পড়ল এই কান্না আমি বহুবার শুনেছি। এই কান্না সেই রক্তলোলুপ পিশাচি ডাকিনীর কান্না। মনে পড়ল হরিনারায়ণ আমার সহায়, সে সবসময়ই ছায়ার মতো আমার পেছন থেকে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করে চলেছে। সজোরে মুখার্জিকে নাড়া দিয়ে বললাম, ভয় কি মুখার্জি বাবু, আপনি কি কখনো শকুনের কান্না শোনেননি? গভীর রাতে শকুনের ডাক ঠিক যেন দুগ্ধপোষ্য শিশুর কান্নার মতোই শোনায়। চলুন আমরা জগদীশের গ্রামের দিকে রওনা হই। আমার কথাই কাজ হলো। মুখার্জি কাঁপা গলায় বললেন, ও তাই বুঝি, চলো চলো জগদীশ, আর এক মুহূর্ত এখানে নয়। কি কুক্ষণেই যে এমন ধরনের চাকরি নিয়েছিলাম যে এখন পৈতৃক প্রাণটাও খাবি খেয়ে মরছে। জগদীশ মিঠো পথ ধরে হনহন করে এগিয়ে চলল। আমরা চললাম জগদীশকে অনুসরণ করে। একটা ব্যাপার লক্ষ্য করে আমি চিন্তিত হয়ে উঠলাম, কিন্তু জগদীশ বা মিস্টার মুখার্জি যে বিষয়টা লক্ষ্য করেছে তা মনে হলো না। সারা আকাশ মেঘে ঢাকা। জোনাকিরাও যেখানে আলো জ্বালাতে সাহস পাচ্ছে না, এমনতর ঘন অন্ধকারের মধ্যেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমাদের চলার পথটুকু। একটা অতি ক্ষীণ নীলাভ আবছা আলো এই পথটি আলোকিত হয়ে আছে, আর সেই আলোয় পথ চিনে আমরা এগিয়ে চলেছি জগদীশের গ্রামের দিকে। ব্যাপারটার কোনো রকম ব্যাখ্যাই করতে পারলাম না। এই আবছা নীলাভ দ্যুতির কেন্দ্রস্থল কোথায়? অথচ ভারী অদ্ভুত লাগলো পেছন দিকে দৃষ্টিপাত করে। পেছন দিকটা ছিল কালোয় ভরা, নিকষ কালো সেই অন্ধকার, যেন পেছন থেকে সেই অন্ধকার আমাদের তিনজনকে গ্রাস করতে আসছে তার কালো কালো বিরাটাকায় ভয়ঙ্কর মুখ নিয়ে। চোখ ফিরিয়ে নিতে বাধ্য হলাম। কয়েক সেকেন্ডের বেশি সেদিক পানে তাকানো যায় না। সামনের দিকের ওই নীলাভ আলোক দৃশ্যটাই যেন আমাদের প্রাণ। সেই আলো যেন আমাদের বড় আপন, অন্ততপক্ষে পেছনে ফেলে আসা অন্ধকারের চেয়ে তো বটেই। আমার মনের ভাবনা বা মনের কথা মুখার্জিকে বললাম না। যতক্ষণ না জগদীশের গ্রামে পৌঁছই ততক্ষণ না বলাই ভালো, অযথা বেচারা ভয় পেয়ে যাবে আমার কথায়। সুতরাং যেমন নীরবে পথ হাঁটছিলাম তেমনি নীরবেই এগিয়ে চললাম জগদীশকে অনুসরণ করে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু হাওয়ার দাপট রয়েছে তখনও। কর্দমাক্ত কাঁচামাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই পথের যেন শেষ নেই। স্টেশন থেকে জগদীশের গ্রাম যে কত দূর তা আমি জানি না, শুনেছিলাম খুব বেশি দূরে নয়, কিন্তু এখনো আমরা জগদীশের গ্রামের সীমানায় আসতে পারিনি। 2 ঘন্টার বেশি সময় ধরে আমরা হাঁটছি, অথচ গন্তব্যস্থলে পৌঁছলাম না। মনটা বিচলিত হয়ে উঠল। আমি জগদীশকে শুধলাম, আর কত দূর জগদীশ? কথাটা জগদীশের কানে যেতেই সে থমকে দাঁড়ালো, বিস্ময়সূচক শব্দ করে বলল, তাই তো স্যার, আমরা কি তবে পথ ভুল করলাম? এত বেশি সময় লাগবার কথা নয় তো। তাছাড়া এই পথটা কেমন যেন অচেনা অচেনা ঠেকছে। হাহুতাশ করে কোনো লাভ নেই। অন্ধকারের মধ্যে জগদীশ ভুল পথে এসে পড়েছে। আমার মনে হয় আর এগিয়ে না গিয়ে স্টেশনে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অন্ততপক্ষে মাথা গুঁজে থাকবার একটা জায়গা তো মিলবে। তাই বরং চলুন আমরা স্টেশনেই ফিরে যাই। আমরা তিনজনেই দাঁড়িয়ে পড়লাম। পেছন দিকে তাকিয়ে আমরা থমকে দাঁড়ালাম। যাব কোথায়? গাঢ় অন্ধকারে ছেয়ে আছে চারদিক।
পথের কোনো নিশানাই নজরে পড়ছে না। পরিবর্তে দেখা গেল ঘন ঝোপঝাড়ের জঙ্গল, যা ভেদ করে এগোবার কোনো প্রশ্নই আসে না। তবে একটা প্রশ্ন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল আমার মনে, আমরা তাহলে এলাম কি করে, আর এলামই বা কোন পথ দিয়ে? নীলাভ আলোয় যে পথ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, সেই পথটাই বা গেল কোথায়? হঠাৎ জগদীশের ভয়ার্ত চিৎকার আমাকে সচকিত করে তুলল। সেই ঘন অন্ধকার ঝোপঝাড়ের মধ্যে জলজল করছে কয়েক জোড়া জ্বলন্ত চোখ। আগুনের গোলার মতো সেই চোখগুলো স্থির দৃষ্টি মেলে তাকিয়ে আছে আমাদের দিকে। শিরশির করে উঠল সারা শরীর। একটা ভয়াবহ অনুভূতি শিরায় শিরায় প্রবাহিত হতে লাগলো। জগদীশ প্রাণপণে রাম নাম জপ করছে। মিস্টার মুখার্জি আতঙ্কে নির্বাক হয়ে গেছে। অপলক দৃষ্টি মেলে ওই রক্তলাল চোখগুলোর দিকে তাকিয়ে রয়েছেন। মনে হলো চোখগুলো যেন ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। চোখগুলো যেন অপেক্ষাকৃত হারে ক্রমান্বয়ে বড় আকার ধারণ করে এগিয়ে আসছিল। চোখের মালিকদের দেহগুলি কিন্তু এখনো আমাদের অগোচরে ছিল। হঠাৎ মনে পড়ল হরিনারায়ণের কথা, আমার প্রথম রজনীর অভিজ্ঞতার কথা। যে গরুর গাড়িতে করে হরিনারায়ণ আমাকে ডাকিনী ভিলাতে নিয়ে গিয়েছিল, সেই শকটের গরুগুলো ছিল ড্রাগন গরু, যাদের নিঃশ্বাসে প্রশ্বাসে অগ্নি উদ্গীরণ হতে দেখেছি, যাদের চোখগুলো ছিল ঠিক এই রকমই বড় বড় এবং রক্তের মতো লাল। তাহলে এরা কি সেই ড্রাগন গরু? ডাকিনী ভিলার পাইপ বেয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। হরিনারায়ণের হস্তক্ষেপের ফলে আমি রক্ষা পেয়েছিলাম, কিন্তু এখন এই অরণ্যের অন্ধকারে এদের আক্রমণ থেকে কে রক্ষা করবে আমাদের? ভেবে কোনো লাভ হবে বলে মনে হলো না, বরং বিপদকে মোকাবিলা করাটাই যেন সঙ্গত বলে মনে হলো। আর মনে হওয়া মাত্রই আমার সাহস ফিরে এলো। ঠিক সেই মুহূর্তেই আকাশ বাতাস অরণ্য কাঁপিয়ে ভেসে এলো তীক্ষ্ণ শীষের মতো কান্নার শব্দ, যে শব্দ মানুষকে মুহূর্তে দিশেহারা করে দেয়। আমি মনকে শক্ত করে ফেলেছিলাম। ওই কান্নার শব্দ কানের মধ্যে দিয়ে মগজে ঢুকে অঘটন ঘটাবার প্রয়াস চালালেও আমি নিজেকে নিজের আয়ত্তে রাখতে সমর্থ হলাম। পরিবেশ এখানে যতই ভয়ঙ্কর হোক না কেন, ডাকিনী ভিলায় রাত্রিবাসের চেয়ে নিশ্চয়ই বেশি ভয়ের নয়। তাছাড়া হরিনারায়ণ যখন আমার দায়িত্ব গ্রহণ করেছে, তখন এটুকু আশা করা যায় যে এই সব অশুভ শক্তি আমার তেমন ক্ষতি করতে পারবে না। এই কথাটা মনে উদয় হতেই আমার মানসিক শক্তি যেন দ্বিগুণ হয়ে উঠল। হঠাৎ একটা তীব্র চিৎকার করে মিস্টার মুখার্জি ছুটতে লাগলো দিক বিদিক জ্ঞান হারা হয়ে। সঙ্গে সঙ্গে একজোড়া জ্বলন্ত চোখ ছুটে চলল মুখার্জিকে তাড়া করে। স্পষ্ট দেখতে পেলাম একটা বিরাট গরু ছুটে চলেছে মুখার্জিকে ধরবার জন্যে। নাক দিয়ে বেরোচ্ছে আগুনের ঝলক। বুঝলাম এই সেই ড্রাগন গরু। আমি চিৎকার করে মুখার্জিকে ফিরে আসতে অনুরোধ জানালাম। ফিরে আসুন মিস্টার মুখার্জি, ফিরে আসুন, যাবেন না। কিন্তু আমার চিৎকার মুখার্জির কানে পৌঁছচ্ছে বলে মনে হলো না। চমকে উঠলাম একটা তপ্ত অনুভূতিতে। আমার অদূরেই আরেকটি ড্রাগন গরু এসে হাজির হয়েছে। তার নিঃশ্বাসে নির্গত হচ্ছে ঝলকে ঝলকে আগুনের শিখা। সেই শিখায় যে তাপ সৃষ্টি হচ্ছে, তারই কিছুটা আমার গায়ে এসে পড়েছে। নিঃসহায় অবস্থায় আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব ছিল না। জগদীশ ঠিক আমার পেছনটায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে আর অনর্গল রাম নাম উচ্চারণ করছে। আমি নিশ্চল হয়ে অপেক্ষা করতে লাগলাম, চরম পরিণতির অপেক্ষায়। আবার চমকে উঠলাম। বুক থেকে যেন একটা দশমণি বোঝা নেমে গেল। ড্রাগন গরু আর আমাদের মাঝখানে দাঁড়িয়ে স্বয়ং হরিনারায়ণ, তার হাতে উদ্যত চাবুক। মুহূর্তের মধ্যে ড্রাগন গরু অদৃশ্য হয়ে গেল ঝোপঝাড়ের ভেতরে। আর কোনো চৌকি দেখা গেল না ওদিকে। আমি চিৎকার করে বললাম, হরিনারায়ণ, হরিনারায়ণ, প্লিজ মুখার্জিকে বাঁচাও। তোমাকে অযথা দায়িত্ব গ্রহণ করতে নিষেধ করেছি দাদা, কিন্তু তুমি আমার কথা শুনছো না। কখন যে বিপদ ঘটে যায় তার ঠিক নেই। তোমার উচিত ছিল সকালের ট্রেনেই এ স্থান ত্যাগ করে যাওয়া। তুমি তা না করে সারাটা দিন ঘুমিয়ে রইলে। তোমার প্রতি আমি যে দায়িত্বটুকু দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব তা করে ফেলো। তুমি আমাকে বিশ্বাস করতে পারো হরিনারায়ণ, কিন্তু মিস্টার মুখার্জিকে তুমি বাঁচাও। এখন আর তা সম্ভব নয় দাদা। নিজের ছাড়া অপরের কথা চিন্তা না করাটাই মঙ্গলজনক। মানুষ একদিন না একদিন মরবেই। সুতরাং মুখার্জির কথা ভুলে গেলেই তোমার পক্ষে সুখকর হবে। তাছাড়া আমাদেরও তো খাদ্যের প্রয়োজন রয়েছে। সুযোগ পেলে আমরা তা সদ্ব্যবহার করবই। মুখার্জির মতো শত শত লোককে যদি বাঁচাতে চাও, তবে দেরি না করে যা বলছি তাই করো। মাথাটা ঘুরে উঠল হরিনারায়ণের কথায়।
মুখার্জি আর বেঁচে নেই ভাবতেই মনটা ভীষণ মুষড়ে পড়ল। আমি ছুটলাম মুখার্জির খোঁজে। আমাকে অনুসরণ করলো জগদীশ। জগদীশ সঙ্গে থাকায় মনে যথেষ্ট জোর পেলাম। একজন জীবন্ত মানুষের সাহচর্য আমার একান্তই প্রয়োজন ছিল তখন। জগদীশও আমার উপর ভরসা রেখে নিজেকে সাহসী করে তুলেছিল, আর সেই কারণেই সে বেঁচে গেল এই যাত্রায়। একটা ঝোপের ধারে মুখার্জি পড়েছিল, গা বরফের মতো শীতল। বেচারা ড্রাগন গরুর খোরাক হয়ে প্রাণটা হারালো। মনটাকে শক্ত করে ফেললাম। সকাল হবার সঙ্গে সঙ্গে আমাকে ছুটতে হবে গয়ার পথে। বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করে এইসব হতভাগাদের পাপমুক্ত করতে না পারলে এমনতর বহু প্রাণ এদের হাতে বলি হবে। জগদীশ, তুমি রাস্তা চিনে স্টেশনে যেতে পারবে? কোন দিকে স্টেশন তাই তো বুঝতে পারছি না স্যার। ব্যাপার স্যাপার দেখে তো আমার পেটের মধ্যে পা সিঁধিয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করা যাক, আজ রাতের মতো আমরা এই বনের মধ্যেই অপেক্ষা করি। সকাল হলে দিনের আলোয় পথ চিনতে কষ্ট হবে না। আরও একটা কাজ আমাদের করতে হবে, মিস্টার মুখার্জির সৎকারের ব্যবস্থা। তুই বরং কিছু শুকনো ডালাপালা জোগাড় করে আনো। মুখার্জির দেহটা দাহ করতে হবে। সেই ভালো, মুখার্জি সাহেবের সৎকার করার ব্যবস্থা করতে ভোর হয়ে যাবে। আশেপাশের ঝোপঝাড় থেকে জগদীশ কাঠ সংগ্রহ করতে লাগলো। আমিও তাকে সাহায্য করতে লাগলাম। বরাত ভালো বলতে হবে, এদিকটায় মোটেও বৃষ্টি হয়নি। গাছপালাগুলো সব খটখটে শুকনোই ছিল। অসুবিধায় পড়তে হলো না। রাশিকৃত গাছের ডালপালার মধ্যে মুখার্জির দেহটাকে চাপিয়ে দিয়ে অগ্নিসংযোগ করতেই দাউ দাউ করে জ্বলে উঠল ডালপালার স্তূপ। আগুনের আলোয় চারদিক ঝলমল করে উঠল। যেটুকু ভয় অন্ধকারের মধ্যে দানা পাকিয়ে তখনও ভয় দেখাবার প্রয়াস পাচ্ছিল তা দূর হলো। মনটা বেশ হালকা হয়ে উঠল। কিন্তু পরক্ষণেই জগদীশ আমার আরো কাছে সরে এসে ফিসফিস করে বলল, বড্ড ভয় করছে বাবু। ভয় করছে? কি যে বলো জগদীশ, তার ঠিক নেই। না বাবু, আমি ঠিকই বলেছি। আপনি একবার চারদিকটা লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। জগদীশের গলার স্বর ভয়ের চোটে জড়িয়ে যাচ্ছিল। সংক্রামক ব্যাধির মতো আমার মনের মধ্যেও সংক্রামিত হলো ভয় ভয় ভাব। চারদিকে দৃষ্টিপাত করতেই মনে হলো জগদীশ সত্যি কথাই বলছে। মুখার্জির চিতার আগুনে চারদিক আলোকিত হলেও গাছগাছালির ফাঁকে ফাঁকে কারা যেন সতর্ক দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। কয়েকটা বড় বড় গাছের মাথায় যেন কারা সব বসে আছে লোলুপ চোখে। শত সহস্র অদৃশ্য চোখ যেন আমাদের লেহন করে চলেছে। আমরা যেন এক সুপরিকল্পিত ফাঁদের মধ্যে পড়ে আটকে গিয়েছি। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথই খোলা নেই। একটা দমকা হাওয়া এসে চিতার লেলিয়ান শিখাকে নাড়া দিয়ে গেল, আর সেই সঙ্গে চারদিকের গাছপালারাও যেন হিহি করে হেসে উঠে ওর গায়ে লুটিয়ে পড়ল। জগদীশ প্রচণ্ডভাবে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে কি যে বলল বুঝতে পারলাম না। কিন্তু তার হাতটা একদিকে প্রসারিত করে কিছু যেন ইঙ্গিত করছিল। সেদিকে তাকাতেই গায়ের রক্ত হিম হয়ে এলো। বড় বড় গাছগুলির মাথা থেকে বিরাট বিরাট ডানাওয়ালা কতগুলি জীব নেমে আসছিল আমাদের দিকে। অনেকটা শকুনের মতো দেখতে, কিন্তু আকারে শকুনের থেকেও অন্তত পক্ষে 3 গুণ বড়। মুখটা দেখলে সারা শরীর গুলিয়ে ওঠে। এত বিশ্রী চেহারার মুখ বোধ করি কোনো জন্তু বা জানোয়ারের নেই। একটা অদ্ভুত ধরনের কর্কশ ধ্বনি নির্গত হচ্ছিল ওদের মুখ থেকে। সেই শব্দে শরীরের স্নায়ুগুলো আমাদের অবশ হয়ে আসছিল। জগদীশকে সজোরে একটা ধাক্কা মেরে বললাম, সাহস হারালে চলবে না জগদীশ, মরতে তো হবেই জগদীশ। কাপুরুষের মতো মরবো কেন? বরং এসো চিতাগ্নি থেকে 2টো জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে প্রতিরোধের চেষ্টা করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে তো কোনো লাভ নেই। এক লাফে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে রুখে দাঁড়ালাম। জগদীশও একটা জ্বলন্ত কাঠ তুলে নিল হাতে। কাঠ দুটো ঠিক মশালের মতো কাজ করলো। হাতের দিকটায় তখনও আগুন ধরেনি। উঁচু করে ধরে আমরা প্রস্তুত হয়ে রইলাম শকুনরূপী শয়তানের সঙ্গে মোকাবিলা করার জন্যে। ভারী আশ্চর্য ব্যাপার, জানোয়ারগুলো আর এগুলো না। ঝটপট ডানার শব্দ করে উড়ে গেল বড় বড় গাছগুলোর মাথায়। অতিকায় অদ্ভুত জীবগুলোকে এখন আরো পরিষ্কার দেখতে পেলাম, যা মাত্র কয়েক মুহূর্তের জন্যে। তারপরেই আর ওদের দেখা গেল না।
ওরা যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। পূব আকাশে তখন ভোরের আলোয় রং ধরেছে। গাছগাছালি ঘিরে যে অন্ধকার বিরাজ করছিল তা যেন মুহূর্তে অপসৃত হয়ে গেল। রাতের ভয় দিনের আগমনে সাহস হয়ে ফিরে এলো আমার মনে। আমি জগদীশকে নিয়ে বনের পথ ধরে এগিয়ে চললাম। কিছুটা পথ অতিক্রম করার পরই চোখের সামনে ভেসে উঠল একটি জরাজীর্ণ বাড়ি। চিনতে অসুবিধে হলো না, এই সেই ডাকিনী ভিলা। আমরা নিজেদের অজ্ঞাতসারে ডাকিনী ভিলার দিকেই চলে এসেছিলাম। জগদীশ তাই নিজের গ্রামের পথ চিনতে পারেনি। হঠাৎ একটা কথা বিদ্যুৎ ঝলকের মতো মনের মধ্যে খেলে গেল। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। হরিনারায়ণ মুক্তি পাওয়ার জন্য ব্যগ্র হয়ে উঠেছে, কিন্তু গয়ায় পিণ্ডদান করলেই কি তারা মুক্ত হবে? যতদিন ওদের দেহ কবরের মধ্যে থাকবে ততদিন ওরা রাতের অন্ধকারকে ভর করে উঠে আসবে কবরের বাইরে, আর ক্রমান্বয়ে একের পর এক শত শত মানুষ ওদের হাতের শিকার হবে। সুতরাং ওদের সত্যিকারের মুক্তি দিতে হলে মুখার্জি বাবুর মতো ওদের দেহগুলোকে দাহ করা দরকার। কথাটা মনের মধ্যে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করলো। শয়তানের বাসস্থান ডাকিনী ভিলাকে আজ যেন আমার ভালোই লাগলো। বিন্দুমাত্র ভয়ের উদ্রেক হলো না। লোহার মোর্চে ধরা গেটটা খুলে এগিয়ে চললাম কবরখানার দিকে। প্রথমে ইলার কবরখানা খুঁড়ে ফেললাম। আশ্চর্য! সেই মুখ, সেই চাউনি, যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ইলা। শরীরের কোথাও কিছুমাত্র পচনের চিহ্ন নেই। তারপরে খুললাম হরিনারায়ণের কবর। শান্ত, সমাহিত, সৌম্য মূর্তি হরিনারায়ণের। তেজোদ্দীপ্ত মুখমণ্ডল থেকে বিচ্ছুরিত হচ্ছে স্বর্গীয় সুষমা। পরপর যতগুলি কবর ছিল সবগুলি থেকে তুলে আনলাম মৃতদেহগুলি। হরিনারায়ণের দিকে তাকিয়ে কেবলই মনে হচ্ছিল একটি মাত্র সৎ আত্মা কতগুলি অসৎ আত্মাকে নিয়ন্ত্রণ করছিল। এই সব সৎ আত্মার জন্যেই পৃথিবী আজ এত সুন্দর হয়েছে মানুষের কাছে, শত সহস্র অসৎ আত্মা থাকা সত্ত্বেও। কিন্তু যদি সব আত্মাই অসতের যুপকাষ্টে নিজেদের বলি দেয় তাহলে পৃথিবী আর সুন্দর থাকবে না। নরকের কীটে ভরে উঠবে এই পৃথিবী। প্রাণ থেকেও প্রাণহীন জীবনযাপন করবে ধরিত্রীর মানুষ। কি ভাবছেন বাবু? জগদীশের কণ্ঠস্বরে চমকে উঠলাম। তাড়াতাড়ি বলে উঠলাম, ভাই জগদীশ, প্রচুর কাঠ আর ডালপালা দরকার। এই সব দেহগুলিকে দাহ করতে হবে, তাহলেই তোমাদের এই অঞ্চল ভয়মুক্ত হবে, আর সঙ্গে সঙ্গে এই হতভাগ্যের দলও মুক্তি পাবে। জগদীশ কি বুঝল বুঝতে পারলাম না, কিন্তু সে কাল বিলম্ব না করে কাঠ সংগ্রহে মনোনিবেশ করল। স্তূপীকৃত কাঠ আর গাছের ডালাপালা দিয়ে তৈরি চিতায় সব দেহগুলি সাজিয়ে আগুন ধরিয়ে দিলাম। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। একটি সৎ আত্মার জন্য অনেকগুলো আত্মা শান্তি লাভ করল। কালো খাতাটা সঙ্গে নিয়ে সন্ধ্যের আগেই হাজির হয়েছে স্টেশনে। হরিনারায়ণের একান্ত অনুরোধ আমাকে রাখতেই হবে। যথাসময়েই শেষ গাড়িটা এসে পৌঁছল স্টেশনে। জগদীশের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়লাম। প্রশান্তিতে ভরে উঠেছে আমার হৃদয়। আমি এক মহান দায়িত্ব পালন করতে যাচ্ছি। গয়ায় গিয়ে এই কালো খাতার কালো মানুষগুলোকে বিষ্ণু পাদপদ্মে সমর্পণ করতে। ভিলা গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব এখানেই শেষ হলো। গল্প শোনার পর যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আপনার করা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, বিবেক, নীলাঞ্জন ও দেবলীনার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।